নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। শুরু করছি দর্শকের দরবারে আদলে তৈরি একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান প্রিয় দর্শক। প্রতি শনিবার রাত 8:30টায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন আপনারা সারা সপ্তাহ জুড়ে যে মতামত, যে SMS আমাদেরকে পাঠিয়েছেন সেটি আপনাদের সামনে আনব। আর সেই কাজটি যারা করে থাকে তারা আজকে আমার সঙ্গে রয়েছে। আলাপ করিয়ে দেবো সুদেশনা এবং সায়রনিতা। তাহলে একদম সময় নষ্ট না করে আজকে প্রথম চিঠির দিকে চলে যাই। সোনারপুর থেকে সৌম্য মুখোপাধ্যায় লিখছেন, ডিডি বাংলায় সম্প্রচারিত গানে গানে উত্তম অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। উত্তম কুমারের ছবিতে ব্যবহার হওয়া অমর গানগুলি শুনে মন ভরে গেছে। শিল্পী সাগ্নিক সেন ও শিশপ্রিয়া ব্যানার্জির পরিবেশনা খুবই সুন্দর। এমন সুন্দর অনুষ্ঠান আরও দেখতে চাই। ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানটি পুরোটা দেখেছেন এবং আমাদেরকে আপনার মূল্যবান মতামত পাঠিয়েছেন। উত্তম কুমার এই নামটি শুনলেই আমাদের বাঙালির মনে যে আবেগ ভেসে ওঠে সেটি এই অনুষ্ঠানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তাহলে চলুন এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা আগে দেখে নিই। মান করো না কন্যা, তুমি মুখ ফিরিয়ে নিও না, এসো আমার কাছে, এসো আমার কাছে। ও কন্যা বাঁধনি তো মেঘ বরণ চুল, দোকানেতে দোলে না গো ঝুমকলতার দুল। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। কদিন আগে উত্তম কুমারের মৃত্যুর 100তম বর্ষ আমরা স্মরণ করেছি এবং উত্তম কুমারের গান, তার লিপসিংয়ে করা গান আজও বাঙালির হৃদয় খুব একটা ইম্পর্টেন্ট জায়গাতে রয়েছে এবং মনে হয় প্রত্যেকটি বাঙালি উত্তম কুমার মানেই সেই গানগুলো চোখে দেখতে পান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। সপ্তর্ষি বসু ইউটিউবে লিখছেন, দূরদর্শনের নতুন সংযোজন কেয়ার অফ কমেডি, প্রতিভার সঠিক মূল্যায়ন শুরু হয়েছে, তবে হাসির অনুষ্ঠান আরও প্রাঞ্জল হলে ভালো লাগতো। কিছু কিছু ক্ষেত্রে হাসির কন্টেন্টের বিষয়ে আরও যত্নশীল হওয়া দরকার। কমেডির অনুষ্ঠানকে প্রাধান্য দেওয়ার জন্য দূরদর্শনকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানটি দেখছেন এবং খুব হাসছেন, আমরা জানি। তাই এই অনুষ্ঠানের বাছাই করা কিছু অংশ আপনার জন্য রেখে গেলাম। আমার একটা ছেলে আছে, সেটা 5 বছর বয়স। বিশ্বাস করো দাদা, ছেলে না পুরো চকলেট বোম। হ্যাঁ, আমার ছেলে স্কুলে গেছে, এই ক্লাসে গিয়ে একটা কাঁচের গ্লাস ভেঙেছে। স্যার বললো, কি ক্লাসের মধ্যে কাঁচের গ্লাস ভাঙলি কেন? বলছে, স্যার আপনার জন্যই তো ভাঙলাম। স্যার কেন, আমি কি করলাম? বলছে, স্যার আপনি তো মাথাটা সরিয়ে নিলেন। তো এই রকম ছেলের জন্য এরকম বাবার অপবাদ। তবে শুধু আমার একা বন্দাম না, আমার পাড়ায় একজন বাবা রয়েছে, ও আর কি ডাকাতি করে, এটাই ও পেশা। তো দীর্ঘদিন ধরে ডাকাতি করে। তো যে গ্রামে যে ঘরের মধ্যে ঢোকে সেই ঘরের সর্বস্ব জিনিস লুট করে নিয়ে চলে আসে। এবার দীর্ঘদিন ডাকাতি করার পর ওর মনে হয়েছে যে না, আমি আর ডাকাতি করবো না, ডাকাতিটা ছেড়ে দেবো, বয়স হয়েছে। তো ডাকাত ওর ছেলেকে বললো যে, বাবা শোন, আমি তো সারা জীবন ডাকাতি করে গেলাম, তো তুই এমন কাজ করবি লোকে যেন বলে তোর বাবা ভালো ছিল। ছেলে বললো, ঠিক আছে বাবা, তাই করব। 2 মাস পর থেকে ওই ছেলে ও ডাকাতি করতে শুরু করেছে। এবার যে গ্রামে ঢুকতো, যে ঘরে ঢুকতো, সর্বস্ব তো লুট করে নিতই, আর বেরিয়ে আসার সময় ঘরে আগুন লাগিয়ে দিত। এটা দেখে পাশের গ্রামের লোকরা বললো, দূর, তোর থেকে তো তোর বাবাই ভালো ছিল। দেখুন, হাসির কন্টেন্ট যদি বলতে হয় তাহলে একটা কথা আমি আপনাদেরকে বলি। ধরুন কিছু কন্টেন্ট আছে যেটা আপনার ভালো লাগতে পারে, যেটা অন্যজনের ভালো নাও লাগতে পারে, বা অন্যজনের যেটা ভালো লাগছে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। তাহলে চলুন না, যাই হোক না কেন, সকলে মিলে একটু হাসি। হাসতে তো বাধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এই মতামত পাঠিয়েছেন। পরের চিঠির দিকে যাব।
পরের চিঠি ফেসবুকে এসেছে। ধানবাদ থেকে শ্রীময়ী সরকার লিখছেন, সম্প্রতি নারী.com অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী নেলে মেরিলেন মণ্ডলের সাক্ষাৎকারটি খুব ভালো লেগেছে। বিজ্ঞান চর্চার প্রতি তার নিষ্ঠা, সহজ সরল উপস্থাপনা, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন সম্পর্কে তার ইতিবাচক ভাবনা সত্যি অনুপ্রেরণাদায়ক। শ্রীময়ী সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে একজন নারী, আর আমার মনে হয় নারীরা আজকের সমাজে যেভাবে সামনে এগিয়ে আসছে, তাদের আত্মগৌরবের কথা যেভাবে মেলে ধরছে, তাতে এই নারী.com অনুষ্ঠানটি আপনার পছন্দের তালিকায় থাকার কথা। তাই এই অনুষ্ঠানের কিছু বাছাই করা পর্ব আপনার জন্য রেখে গেলাম। রিচ কান্ট্রি থেকে এখানে এসে ঠেকেছি, এগুলো আমার খুব কম গুরুত্ব ব্যাপার। ম্যাটেরিয়াল জিনিসটা আমি খুব একটা বুঝি না। আমি খুব মানুষকে দেখি, এবং মানুষ তো মানুষ। একদম এই জন্য একটা যে একটা অসাধারণ difference- কথা, একটা অসাধারণ কথা। সত্যি সত্যি তো সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এবং নেলিন যে সুদূর বেলজিয়াম থেকে এখানে এসে চন্দননগরের মাটিতে এসে একেবারে বাঙালি গৃহবধূ হয়ে গেলেন, তার কারণ কিন্তু ওই একটাই, উনি মনুষ্যত্বে বিশ্বাসী এবং মানুষের উপর আস্থা ওনার সবচাইতে বেশি। চন্দননগরে আসার পর নিজের জীবনটা আস্তে আস্তে কিভাবে গড়ে তুললেন? মানে আপনাদের এই বাড়ির হেরিটেজ, 285 বছরের পুরনো দুর্গাপুজো, এইগুলো তো একটা জিনিস, এবং এই হেরিটেজ রক্ষার জন্য আপনি কিভাবে চেষ্টা করছেন? এবং আমি অনেক চেষ্টা করেছি। কেন বলছি, এই বাড়ির সম্বন্ধে অনেক সমাজ ভুলে গেছিল। মানে যেমন ইতিহাস নষ্ট হয়ে যায়, অনেকে এই বাড়ির সম্বন্ধে ভুলে গেছিল। অনেকে লোকেরই ভাবতো যে এটা ছিল ফরাসিদের একটা বাড়ি, ফরাসিরা ছেড়ে চলে গেছে, তারপর ওরাই বাড়িটা নিয়েছে। তখন আমি বলতাম, শুনুন, ফরাসিরা কি পুরানো দুর্গা পূজা করতেন? তখন ওরা ভাবতো যে কোথাও একটা ভুল হয়েছে। এবং আমি তো ফ্রান্সে থেকে এসেছি, এবং যখন আমাকে বলাও হয় যে চন্দননগরে পার্টস, ইনস্টিটিউটে পার্টস দেখা করতে, আমি তো ওখানে তো ওভারসিজ মিনিস্ট্রি, এক্স-এন-প্রভিন্স ফাইল টাইল সব ভালো করে দেখে নিয়েছি। সেই চন্দননগরে কী কী পুরানো ইতিহাস, কী কী পুরানো বিল্ডিং, কী কী ফরাসি ঐতিহ্য, এবং এই বাড়ির সম্বন্ধে আমি তো দেখেও নিয়েছি। এই বাড়ির ইতিহাসটা তো জানি না যে আমি নিজে এ বাড়ি থাকবো, কিন্তু ইতিহাসটা তো জানি, আর কিছু কিছু বাড়ি। এবং তখন আমি মানুষকে বুঝেছি যে দেখুন, আমি আসল লেখাটা দেখে এসেছি। তারপরে আমার কাজ কর্মসূত্রে ইনস্টিটিউটের সাথে কাজ করে, দেখাশোনা করে, অনেকবার সেখানেও ইন্টারভিউ এসেছে, টিভি এসেছে। বর্তমান সমাজে দাঁড়িয়ে নারীরা যেভাবে তাদের আত্মগৌরবের কথা মেলে ধরছে, দূরদর্শন ঠিক এমনই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সব নারীদেরকেই আপনাদের সামনে নিয়ে আসে। আর আপনার সন্ধানে যদি এমন কোনো মহিষী নারী থাকে যার গল্প আপনি চান দূরদর্শন কভার করুক, তাহলে আমাদেরকে জানাতে পারেন। 9433007148 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন। বাঁকুড়া থেকে শ্রীরূপ সামন্ত লিখছেন, রাঢ় ভূমি বললেই যে রুক্ষ শুষ্ক প্রান্তরের ছবি ভেসে ওঠে, সেখানকার প্রাচীন ঐতিহ্যবাহী লোকশিল্প কিন্তু মোটেই সেরূপ নয়। বাঁকুড়ার হিঙ্গুল পুতুল বা হিম পুতুল এই শিল্পেরই একটি নিদর্শন, যা এখন প্রায় বিলুপ্ত হবার পথে। সম্প্রতি দূরদর্শনে মল্লভূমের দুই কাহন তথ্যচিত্রে হিঙ্গুল পুতুল নিয়ে যে অনুষ্ঠান দেখানো হলো, তা খুব ভালো লেগেছে। ধন্যবাদ কলকাতা দূরদর্শনকে। শ্রীরূপ সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বাঁকুড়া থেকে লিখেছেন। হ্যাঁ, বাঁকুড়াকে নিয়ে এই যে তথ্যচিত্র আমরা তৈরি করেছিলাম, সেটি আপনার ভালো লাগবে এটাই কাম্য। তবে আপনার এই চিঠির উত্তর ধরে বলি যে কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই, তারপর আপনার জন্য এবং বাকি দর্শকদের জন্য কিছু কথা রয়েছে। আঁকার জন্য এখনো ভেষজ রঙের উপরই নির্ভর করেন শিল্পীরা। সুসজ্জিত নারী মূর্তি ছাড়া দেবদেবী ও জীবজন্তুর মূর্তিও বানানো হয়। এই পুতুলের যে নির্মাণ পদ্ধতি, এটা কখনো যন্ত্র দিয়ে তৈরি হয় না, মানুষের নিজের হাতে তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হয়তো অনেক পুতুল যখন চেয়েছে, তখন তারা ছাঁচের আবিষ্কার করেছে, কিন্তু এটা ছাঁচের পুতুল নয়, হাতে টেপা পুতুল।
তো যন্ত্র বা নিখুঁত যেটা আমরা বলতে পারি, আমাদের চোখে এটাই নিখুঁত। আর মডেলের মতো যে কৃষ্ণনগরের পুতুল, তার সঙ্গে কিন্তু হিঙ্গুল পুতুলের কোনো যোগাযোগ নেই। শুধু হিঙ্গুল না, সারা বাংলায় যে টেপা মাটির পুতুল হয় সেই পুতুলের কোনো যোগাযোগ নেই। এগুলো একদম অনেক দিন থেকে চলে আসা পারম্পরিক এক পুতুলের। হিঙ্গল পুতুলের সূত্র ধরে বলি, দূরদর্শনের জন্মদিন প্রায় এসেই গেল। আগামী 9ই আগস্ট আমরা এই জন্মদিন পালন করতে চলেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। দূরদর্শন এমন একটি প্রতিষ্ঠান যা এই ধরনের হারিয়ে যাওয়া শিল্প শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে আনে। এই অনুষ্ঠান করার একটাই প্রচেষ্টা, যাতে আপনারা এই শিল্পী এবং শিল্পকে বাঁচিয়ে রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। দমদম থেকে মুনমুন রায় লিখছেন, দূরদর্শনের দোসর যেজন অনুষ্ঠান বেশ ভালো লাগলো। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি ভালো গান শুনে মন বেশ শান্ত হলো। নূতন শিল্পীদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই অনুষ্ঠানটি দেখছেন এবং আপনি এর নিয়মিত দর্শক। প্রথমে আগে গানের কথা যখন এলো, এই অনুষ্ঠানে কিছু বাছাই করা পর্ব আমরা দেখে নিই। আজ সময় হয়নি কি তার, কাজটি আছে বাকি। ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলো পাখা মেলে সিন্ধু পাড়ির পাখি। আপন তুলার মাঝে সবাই এলো কি, কখন তুমি আসবে ঘাটেরও পাড়ি, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে, তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায়। একটা কথা একটু বলি, সেটা হচ্ছে দূরদর্শনে নানান প্রতিষ্ঠিত শিল্পীদেরকে নিয়ে এমন অনেক গানের অনুষ্ঠান হয়, কিন্তু দোসর যেজন এমন একটি অনুষ্ঠান যেখানে নবাগত শিল্পীদেরকে এখানে আপনারা দেখতে পান। তাই আপনার সন্ধানে যদি কোনো নবাগত শিল্পী থাকে যারা খুব ভালো গান করছে, তাদেরকে এই দূরদর্শনের পর্দায় যদি আপনি দেখতে চান, আমাদেরকে জানাতে পারেন ইউটিউবে কমেন্ট সেকশনের মাধ্যমে, বা আমাদের একটা ইমেল আইডি রয়েছে প্রিয় দর্শক ddbangla@gmail.com। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9433007148, সেখানেও আপনি জানাতে পারেন। এভাবেই দেখতে থাকুন, এভাবেই আমাদের পাশে থাকুন এবং আপনার মতামত আমাদেরকে পাঠাতে থাকুন। পরের চিঠির দিকে যাব। কিছুদিন আগে জলপাইগুড়ি দূরদর্শনে উত্তরের জানালা অনুষ্ঠানে আম্বার গুরুংকে নিয়ে যেসব বিষয় জানলাম, তার জন্য দূরদর্শনকে ধন্যবাদ। নেপালের জাতীয় সঙ্গীত যে ওনার লেখা সেটি জানতাম না। এরকম আরো অনুষ্ঠান দেখার ইচ্ছা রইল। সাঁতরাগাছি থেকে লিখছেন অভিষেক দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন এবং আপনি আমাদের প্রিয় দর্শক। আম্বার গুরুংকে নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের কিছু বাছাই করা পর্ব আপনার জন্য আমি রেখে যাচ্ছি। আম্বার গুরুংয়ের পরিচিত আরেকটি নাম তামু, যা সাধারণ লোক তামু বলেই তাকে চিনতেন। सन् होइन विक्रम सम्वत 2044 नेपाल सुदूर मध्यपश्चिमाञ्चल उसको एउटा जिल्ला छ, सुर्खेत जिल्ला। तपाईहरू चिन्नुहुन्छ, जान्नुहुन्छ। सुर्खेत जिल्लाको वीरेन्द्रनगर भन्ने एउटा सदरमुकाम छ। उसलाई बगायो पहाड पर्वत, कसले लुकायो शायद खोलाले।
নেপালি সঙ্গীত, নেপালি সাহিত্যকে একটি উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আম্বার গুরুং যে কাজ করেছেন তা এক কথায় অনবদ্য। তিনি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি নেপালি ছিলেন। দার্জিলিংয়ে জন্মগ্রহণ করার জন্য বাংলা এবং নেপালি কালচারকে তিনি এমনভাবে রিপ্রেজেন্ট করেছেন যা এক কথায় অনবদ্য, যার একটি নিদর্শন তো আপনি অলরেডি দিয়েছেন আপনার চিঠিতে, যে নেপালের জাতীয় সঙ্গীত ওনার হাত ধরেই আসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই অনুষ্ঠানটি এত সূক্ষ্মভাবে দেখেছেন এবং আমাদেরকে আপনার মতামত পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকুন। পরের চিঠির দিকে যাব। পরের চিঠি হোয়াটসঅ্যাপে এসেছে। বজবজ থেকে লিখছেন সোমালি ঘোষ। কিছুদিন আগে মা দা বস দেখছিলাম, মনে খুব ইচ্ছে জাগলো আমার সন্তানকে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। অরিত্র আমার খুবই প্রিয় শিল্পী, এছাড়া সোনালী চৌধুরীর সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইচ্ছে রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিজে একজন মা, আমার মনে হয় সন্তানের সাথে আপনারও অনেক খুনসুটি এবং অনেক হাসি মজার কিছু স্মৃতি রয়েছে। তাহলে চলুন মা দা বসের এই পর্বের এমনই কিছু ঝলক আপনার জন্য রেখে যাই। হয়তো আমি ওর বাবা বসে আছি, বাবা হয়তো পেপার পড়ছে, ও ফট করে কারো একটা পাশে কোথাও দেখছি নেই জুতোটা নিয়ে ছুটে চলে গেল, বাবা আবার ফেরত দিয়ে গেল। শ্রীতমা, তুমি আমাকে জুতো তোর বলে দিচ্ছ মা। এখানে আমরা সবাই বিয়ে বাড়ি থেকে এরকম হয়েছে, মানে ও হয়তো সবাই করছে, খাচ্ছে বা কিছু করছে, ও হয়তো ঠিক নজরটা কারো জুতো দিকে, এই জুতোটা ভালো লেগেছে, মানে সেটা হয়তো একটু বড় হয়, মামাকে কিন্তু এই জুতোটা কিনে দেবে, মামাকে কিন্তু ওর মতো একটা জুতো কিনে দেবে। এইটা জুতোর প্রতি একটা চিরকাল। ছোটবেলায় অভিমান হতো, মানে সবার স্কুলে যেটা হতো যে বাবা মায়েরা আসতেন। চলে আসতে পারেন আমাদের মা দা বসে, তাই পূরণ করে দিলাম আপনার যে ইচ্ছা ছিল। এরকম ভাবে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক। পরের চিঠির দিকে যাও। আমার পরের চিঠিটিও হোয়াটসঅ্যাপেই এসে। রিষড়া থেকে তপন মুখার্জি লিখছেন, দূরদর্শনকে অসংখ্য ধন্যবাদ হোক ফোক অনুষ্ঠানে সুমন ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠান দেখানোর জন্য। কীর্তন আমার খুব প্রিয়, বর্তমান সময়ে যেভাবে কীর্তন শুনতে পাই তাতে খুব খারাপ লাগে। তন্ময় বোসের সঞ্চালনায় কীর্তনকে নিয়ে আরো অনুষ্ঠান হোক, এটাই উনি লিখেছেন। ধন্যবাদ জানিয়েছেন দূরদর্শনকে। হোক ফোক অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে চিঠিতে লিখেছেন কীর্তন আগে আপনার খুব খারাপ লাগতো, এখন ভালো লাগছে, এটা জানতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তাই এই অনুষ্ঠানে কিছু বাছাই করা অংশ আমি আপনার জন্য স্পেশালি রেখে যাচ্ছি, এবং যারা কীর্তন ভালোবাসেন তাদের জন্য তো বটেই। ভক্ত রঘুনন্দন বলে একটা লীলা আমি গাই, সেখানে ভক্ত রঘুনন্দন কৃষ্ণকে সাজাচ্ছে, এই সুরটা শুধু নিলাম, কথাগুলো নিজে বসি। আচ্ছা, কিরম? আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজতে, আর যে কিছু নাহি চাই আমি, সাজাবো অগুরু চন্দনে, সাজাবো আমি সাজাবো, সাজাবো, সাজাবো আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো। বাবা, অসাধারণ, অসামান্য। ধন্যবাদ। কীর্তন আমাদের বাংলার এমনই একটি পুরাতন গানের মধ্যে পড়ে যেখানে ভগবানকে ডাকার একটি সহজতম উপায়। এই কীর্তন আগে শুধুমাত্র গ্রামেগঞ্জে হতো তাই নয়, গ্রামেগঞ্জের বাইরে শহরতলিতে বিভিন্ন জায়গাতে নানান রকমভাবে কীর্তন গাওয়া হতো। এবং যদি হিস্ট্রি দেখা যায়, আমাদের কবি গানের যে লড়াই হতো সেখানেও কীর্তনের কিছু ছাপ পাওয়া যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই অনুষ্ঠানটি দেখছেন এবং প্রিয় দর্শকের চিঠি লিখছেন। আরো বেশি করে চিঠি লিখুন। আমি বলে দিচ্ছি একটু 9433007148, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি নোট করে রাখুন। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা আমাদেরকে দেখছেন তারাও একটু নোট করে রাখুন। পরের চিঠির দিকে যাব। বেলডাঙ্গা থেকে লাবণী সেন লিখছেন, সম্প্রতি প্রচারিত আজকের রান্না অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আসলে আমাদের প্রিয় দর্শকে আজকের রান্না মোটামুটি সব এপিসোডেই থাকে চিঠি। লাবণী সেন যেটা লিখছেন যে আমের পাটিসাপটার রেসিপিটি একেবারেই নতুন এবং অভিনব লেগেছে। বাঙালিদের শীতের মরশুমে পিঠে ছাড়া যেন উৎসবই অসম্পূর্ণ। সেই ঐতিহ্যের সঙ্গে আমের স্বাদের এমন সুন্দর মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়। এমন সহজ, সুস্বাদু ও নতুন নতুন রেসিপি নিয়ে আরও অনুষ্ঠান দেখতে চাই। সায়নিতাকে অসংখ্য ধন্যবাদ। আমি অপেক্ষা করি এরকম রান্না নিয়ে চিঠি আমি কখন পাবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই আজকের রান্না অনুষ্ঠানটির নিয়মিত দর্শক। আমের পাটিসাপটার কথা আপনি লিখেছেন। প্রথমে আগে প্রণালীটা দেখে নেবো, কিন্তু তারপর কিছু কথা রয়েছে। দেখে নিন প্রণালীটা আরেকবার। আমের পাটিসাপটা। উপকরণ: পাকা আমের পাল্প, পাকা আমের ক্ষীর, ময়দা, নুন, চিনি, সুজি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, সাদা তেল। আমের পাটিসাপটা বানানোর প্রণালী আরও একবার। প্রথমেই আমের পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে গ্রেট করে নেওয়া পাকা মিষ্টি আম, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 চিমটে নুন নিতে হবে। মনে রাখবেন, যে পরিমাণ ময়দা সুজি হবে তার অর্ধেক পরিমাণে। এরপর দুধ মিশিয়ে মিশিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করতে হবে। মাথায় রাখতে হবে ব্যাটার যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। ব্যাটার তৈরি হয়ে গেলে অন্যদিকে বানাতে হবে পাটিসাপটার পুর। এরপর ফ্রাই প্যানে সামান্য সাদা তেল মাখিয়ে গরম করে ব্যাটার দিয়ে ভেতরে পুর ভরে ভাঁজ করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমের পুর ভরা সুস্বাদু আমের পাটিসাপটা। পুজো প্রায় চলে এসছে। কদিন আগে রথ গেছে এবং সেখানে খুঁটি পুজো শুরু হয়ে গেছে বলা যেতে পারে। পুজোর কাউন্টডাউন যেটাকে আমরা বলি, সেই কাউন্টডাউনের মাঝখানে আমার মনে হয় এরকম ধরনের কিছু নিত্য নতুন রেসিপি পেলে পুজোর দিনটা জমে যাবে। পরের চিঠি ইউটিউবে এসেছে। ঝাড়গ্রাম থেকে মাধুরী পাল লিখছেন, সম্প্রতি শান্তিনিকেতন দূরদর্শনে নানা রঙের গান অনুষ্ঠানে শিল্পী দর্পনারায়ণ রায়চৌধুরী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কিছু জায়গায় মূল সুর ও ভাব থেকে বিচ্যুতি চোখে পড়েছে, যা একজন রবীন্দ্রসঙ্গীত প্রেমী হিসেবে আমাকে কিছুটা হতাশ করেছে। রবীন্দ্রসঙ্গীত কেবল গান নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যিনি শান্তিনিকেতন নামটা শুনলে সেই রবীন্দ্রসঙ্গীতের যে সুরের ধারা সেটাতে বয়ে যান না। তাই এই অনুষ্ঠানের কিছু অংশ আপনার জন্য রেখে যাচ্ছি। মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র রচনার উপর থেকে সত্তা বা কপিরাইট উঠে যাওয়ার পর থেকে যে কোনো শিল্পী নিজের মতন করে রবীন্দ্রসঙ্গীত আপনাদেরকে শোনান। পরের চিঠিটি লিখেছেন কলকাতা থেকে দেবারতী মুখার্জি। লিখছেন, সম্প্রতি দূরদর্শন বাংলায় সম্প্রচারিত সেরা পরিবার অনুষ্ঠানটি অত্যন্ত আগ্রহের সাথে দেখলাম। বর্তমান ব্যস্ত জীবনে যখন পারিবারিক বন্ধন অনেক ক্ষেত্রেই শিথিল হয়ে পড়ছে, তখন এই ধরনের একটি অনুষ্ঠান কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। দেবারতী মুখার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানটি দেখছেন এবং আপনার মতামত আমাদেরকে পাঠিয়েছেন। যে অনুষ্ঠানের কিছু বাছাই করা পর্ব আপনার জন্য আমি রেখে যাই। আমি কাঁদি সারা তোমার ভুবনে
আবার অনেকটা ভালো লাগা, সেই ভালো লাগাটুকু নিয়ে চলে যাব আমরা আমাদের পরবর্তী খেলা, যার নাম হচ্ছে গুলতি। গুলতি রাউন্ডে 10টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 2 পয়েন্টস। আমি প্রশ্ন শেষ করার পর, মানে মুখে প্রশ্ন বলে শেষ করার পর যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর ঠিক উত্তর দিলে পেয়ে যাবে 2 পয়েন্টস, ভুল উত্তর দিলে তোমাদের স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, শুরু করছি আমাদের গুলতি রাউন্ড, আমাদের সেকেন্ড রাউন্ড। প্রথম প্রশ্ন গুলতি রাউন্ডের। ভোর হলো দোর্ক হলো খুকুমনি ওঠরে, এই লাইনগুলি কোন কবির লেখা কবিতার অংশ? কবি কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর, 2 পয়েন্ট শুভশ্রীর জন্য। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের কোন বিখ্যাত শাসকের তরবারির নাম ছিল ভবানী তরবারি? ছত্রপতি শিবাজি রাও। ছত্রপতি শিবাজি, সঠিক উত্তর, 2 পয়েন্ট শালিনীর জন্য। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি কার স্মৃতিতে নির্মিত? বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, সঠিক উত্তর, 2 পয়েন্ট শুভশ্রীর জন্য। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনামে কোন বিপ্লবী ভারত ছেড়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর, 2 পয়েন্ট শুভশ্রীর জন্য। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM এর পুরো নাম কি? শেঠ শুক্লাল কর্ণানী মেমোরিয়াল হসপিটাল। সঠিক উত্তর, 2 পয়েন্ট শালিনীর জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, জয়পুর ফুট বলতে কি বোঝায়? কৃত্রিম পা। কৃত্রিম পা, সঠিক উত্তর, শুভশ্রীর জন্য 2 পয়েন্ট আবার। আশা করি পরিবারের এই যে সমস্ত চিত্রকথা মানে ক্লিপিংস আমরা তুলে ধরলাম সেটি আপনার ভালো লেগেছে। আসলে পরিবার আমাদের এই 10টা আঙুলের মতন, যারা একসাথে থাকলে একটি মুষ্টি হয়, আরো শক্ত হয়। আপনি শিথিল হয়ে যাওয়ার কথা লিখেছেন, কিন্তু আমরা কখনোই শিথিল হচ্ছি না। সামনে জন্মদিন আসছে, সেই জন্মদিনে হই হই করে আমরা এটা বুঝিয়ে দেবো যে আমাদের পরিবার শিথিল হচ্ছে না, আরো বড় হচ্ছে। এভাবে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক। প্রতি শনিবার রাত 8:30টায় এবং তার পুনঃপ্রচার দেখুন রবিবার সকাল 9:30টায়। ততক্ষণ চিঠি পাঠাতে থাকুন, আমরা ফিরে আসব অন্য একটি পর্বে নতুন কোনো চিঠি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করি, নমস্কার।